একজন অল্পতে খুশি থাকা নারী আমি। ছোটোবেলা থেকে অনেক কিছু পেয়ে বড় হইনি, বা অনেক কিছু পাওয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেটাও ছিল না। যা ছিল তাতেই খুশি ছিলাম। তাই আজ সংসারে যেটুখানি আমার আছে আমি তাতেই অনেক খুশি। আজ আমার ব্যস্ত সকাল, আর একজন সাশ্রয়ী নারী হিসেবে কীভাবে আমি সংসারে সাশ্রয় করি আর তার সাথে সাথে সংসারটাকে পুরো একার হাতে একদম ঘোড়ায় দৌড়ে যে দম লাগিয়ে কাজ করি, সেই সকালটাই কিন্তু পুরোটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি অনেক দিন পর সেলফি স্টিকটা দিয়ে কিন্তু ভিডিও করছি। আমার একদম ভালো লাগে না, কি যেন কেন সেলফি স্টিক দিয়ে ভিডিও করতে। আর দেখেছো বন্ধুরা, সকাল সকাল কীরকম একটা আলো আলো হয়ে গেছে না ঘরটা। আমার ঘরটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু এই আলোর জন্য পুরো ঘোলা লাগছে। আর সাদা কার্টেন দিয়েছে, দেখো কীরকম আলো ঝলমল করে। আজকে একটা কথা তোমাদেরকে বলি, আমি এই যে অল্পতে খুশি থাকা, মানে দেখো আমি চাইলে কিন্তু অনেক কিছু, মানে আমি যদি মনে করি যে আমি মুখে মাখার অনেকগুলো প্রোডাক্ট আমি কিনে ফেললাম, বা মাথার জন্য কিনে ফেললাম, বা আদার্স অন্য কিছুর জন্য আমি কিনে ফেললাম, আমার বরকে কনভিন্স করে আমি কিন্তু সেগুলো করতেই পারি। কিন্তু আমি কিন্তু ওই ধরনের নই, বা আমি ওই ধরনের ভাবিও না। আমি মনে করি যতটুখানি প্রয়োজন মানে আমার জন্য, বা আমার হয়ে যাচ্ছে যেটা, সেটা কিন্তু আমি মানে তার মধ্যেই সীমাবদ্ধ থাকি, তার বাইরে আমি কিন্তু করি না। এটা আমার একটা স্বভাব বলতে পারো তোমরা। আর এই সবার জন্য তোমরা আমাকে অনেকেই পছন্দ করো, আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কিন্তু আমার মতনই। আমি যেরকম, আমার মতন না হলে তোমরা আমাকে পছন্দ করবে না। তাই আমার সাথে আমার বন্ধুদের অনেক মিল। কিন্তু জানো তো, আমার এক পরিচিত, তার সাথে আমার বেশ ভালোই বন্ধুত্ব ছিল। তখন আমি ব্লগ করতাম না, মানে ভালো বলতে অনেকই ভালো একটা সম্পর্ক ছিল। তো সে আমার সমস্ত কিছু মানে আমাকে নকল করতো। ধরো আমি যদি কোনো একটা জুতো কিনেছি, তারও পছন্দ হতো, তখন বলতো যে বা মিঠু তোমারটা তো বেশ ভালো হয়েছে, দিয়ে ও একটা কিনতো। যাই হোক, আমি ধরো কোনো সাইড ব্যাগ কিনেছি, তার পছন্দ হতো, সেও একটা ওরকম কিনতো। তো আমি খুব বেশি, তোমরা দেখোই যে আমি এলাহিভাবে কিন্তু একদমই চলি না। একটা ব্যাগ নিয়ে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সমস্তই কিন্তু করি। একটা মেরুন কালারের ব্যাগ তোমরা আমার দেখতে পাও, তো ওই রকম টাইপেরই আমি। ওটা নিয়ে আমি বাজারেও চলে যাব, ওটা নিয়ে আমার মায়ের বাড়িতেও আমি চলে যাব। আমার কাছে কিন্তু মনে হয় না যে একটা আলাদা কিছু আমি করি। হ্যাঁ, কোনো বিয়েবাড়ি ওকেশন হলে সেটা একটা আলাদা বিষয়, এমনি কিন্তু ভীষণই আমি নর্মাল থাকি। এটাই হচ্ছে আমার স্বভাব, নেচার যাই বলো না কেন, আমি ওইভাবেই তৈরি। তো যাই হোক, এইভাবে আমি থাকতে চাই, থেকে বদল আমি করতেও চাই না। আর আমার যে পরিচিত, সে কিন্তু মানে আমাকে বলতো যে মিঠু তুমি তো চাইলে প্রত্যেক মাসে ফেসিয়াল করতে পারো। মানে ওদের খুব শখ, এগুলো হয় না, আমাদের মেয়েদের কিন্তু হয় শখ খুব। তবে আমার নেই, কিন্তু অনেকেরই তো আছে আমার বয়সে। যেরকম অনন্যাও সেদিন বলছিল, ও কিন্তু ভীষণ স্কিন কেয়ার করে। এটা করা উচিত আর আমাদের এই বয়সে। তবে আমার যতটুখানি দরকার আমি ততটুখানি, মানে আমি মনে করি ওইটুখানিতে চলে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, সেই যে আমার বন্ধু, তো সে কিন্তু আমাকে ভীষণভাবে, নকল বলবো না, মানে ওর ভালো লাগতো ওগুলো করতে। আমার কোনো কিছু দেখলে ভালো লাগলে সে সেই জিনিসটা করতো। তো সে করতেই পারে, আমরাও কারো যদি ভালো লাগে কোনো একটা জিনিস কিছু দেখলে আমাদেরও মনে হয় না যে কিনে ফেলি বা করি, যদি সাধ্য থাকে। তো তো ও করতো, একটু কষ্ট করেই কিন্তু করতো। ওর যে খুব সচ্ছলতা অবস্থা তা নয়, কিন্তু আমার সঙ্গে চলতে ফিরতেও খুব ভালোবাসতো, বা আমার কথা বলা বা আমার সমস্ত কিছুই না ও মানে খুব ভালোভাবে নজর করতো, বা কীভাবে আমি লোকের সাথে কথা বলছি এই জিনিসটা ওর খুব ভালো লাগতো। কিন্তু একটা সমস্যা হলো যে ওর হাজব্যান্ড আমার সাথে কিছুতেই মিশতে দিতে চাইছিল না ওকে। মানে ওকে বলতো যেন আমার সাথে না মেশে। তা আমি তো কারণ কিছুতেই খুঁজে পাই না যে আমার সাথে মিশতে বারণ করবে কেন। আমি কিন্তু তাদের বাড়িতে কোনোদিনও যেতাম না, সেই কিন্তু আমার বাড়িতে আসতো, মানে সেই বউটা। আর বন্ধুরা, এই যে আমি খাচ্ছি না চা দিয়ে রুটি, এটা কিন্তু আমি ঝর্ণাকে দেখি, ওর ঝর্ণাধারা ব্লগসে ওর প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে জল খাবারে চা রুটি খায়। তো ওইখান থেকে দেখে আমি ভেবেছি যে একদিন আমিও খেয়ে দেখি তো কেমন লাগে। আমি একদম চাটা স্পেশাল করে বানিয়েছিলাম, মানে অনেকটা দুধ দিয়ে, খুব ভালো লাগলো খেতে। গরম গরম চা আর গরম গরম রুটি, তোমরাও কিন্তু খেয়ে দেখো, বা যারা খাও তারা জানিও তোমাদের কেমন লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো খেতে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম,
সে আমার বাড়িতে আসলো, গল্প গুজব করতো, সে প্রচুর আসতো আমার বাড়িতে। আমি তার বাড়িতে গুনে গুনে মনে হয় একবার কি দুবার গিয়েছিলাম, তো তার শ্বশুরমশাই মারা গিয়েছিল সেই সময়। তাছাড়া কিন্তু আমি যাইনি, কখনো আমি যেতামও না। আর ও বলতোও না আমাকে যেতে, ও লজ্জা পেত ওর বাড়ি ঘরে আমাকে নিতে। আর আমার বাড়িতেই ও আসতো কিছু দরকার টরকার হলে, বা এমনি গল্প করতে, একসাথে হয়তো কোনো দোকানে গেলাম, এই সমস্ত। কিন্তু ওর হাজব্যান্ডের এই যেরকম ব্যবহার, প্রথম দিকে না আমি কিছুতেই বুঝতে পারতাম না যে কেন। তখন আমি ওকে বলতাম যে তোমার হাজব্যান্ড যদি না চায় আমার সাথে মানে তুমি মেশো, তাহলে তুমি মিশবে না, তুমি আসবে না। ও কিন্তু শুনতো না, ও আসতো। আমি তো যেতাম না ওর বাড়িতে কখনো, কিন্তু ও তবুও আসতো। আর কেউ বাড়িতে আসলে যেচে দেখো, মুখের ওপরে তো তাকে না বলা যায় না। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলেছিল যে তোমার দরকার নেই মেশার, তুমি কেন মিশতে যাবে। আমাকে আড়ায় পাড়ায় কয়েকজনও বলেছিল কোনো প্রয়োজন নেই মেশার। আর বন্ধুরা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট কিন্তু দিয়ে তারপরে রান্না করছি আমি। এই যে মাছের ঝালটা হবে আজকে, কিন্তু একটু পেঁয়াজ দিয়েছি, রসুন আমি দেইনি এর মধ্যে। বেলে মাছ, ওর বাবা থাকলে 6টা মাছই করে ফেলতাম, যেহেতু ওর বাবা নেই তো 3টে, দুপুরে 2টো খাবো, রাতে 1টা খাবো, হিসেব করে একদম রান্না। যাই হোক, ও না ওর বরের কথা শুনতো না। আর আমি বললেও বলতো না, তোমার সাথে তো আমার কিছু হয়নি, আমি কেন আসবো না, আমি আসবো দিয়ে, এরকম ওর সাথে আমার কথা হতো। যাই হোক, রাস্তাঘাটাতেও কথা হতো দেখা হলে, কিন্তু আমি যেতাম না। ও প্রথম দিকে আসতো, তারপরে পরে ও আর আমার বাড়িতে আসতো না। তো যাই হোক, ওর বর যে আমার সাথে কথা বলতে দিত না, সেটার না পরে কারণ আমি অনেক আকাশ পাতাল ভেবে দেখেছি যে কেন আমার সাথে কথা বলতে দেয় না, আমার অপরাধটা কী। আমি তো বাড়ি থেকে বেরোইও না অবধি। আর তারপরে আমি জানতে পারলাম ওর বরের সমস্যাটা হলো কি, যে আমার সাথে মিশলে নাকি ওর বউয়ের চোখ বড় হয়ে যাবে। আমি দামি দামি জিনিস ব্যবহার করি, সেই দামি দামি জিনিস ওর বউ মানে বউও চাইবে ব্যবহার করতে, স্বামীর কাছে মানে দাবি করবে। তখন যদি ওইগুলো দিতে না পারে, সে তার থেকে ভালোই হলো যে মিঠুর সাথে কথা বলা আমার বউয়ের বন্ধ হয়ে যাক, তাহলে এটাই ভালো হবে। বলো তো বন্ধুরা, এটা কি ফল, এটার নাম কি? আমি নিজেই ভুলে গেছি তোমাদের বলতে গিয়ে। যাই হোক, এটা ভীষণ মিষ্টি, পেকে গেছে। আরো অনেকগুলো আনা হয়েছিল, সেগুলো খেয়েছি, তোমাদেরকে আর দেখাইনি। মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল বাজার থেকে। আর গ্যাসটা ততক্ষণ ঠান্ডা হোক, মানে যতক্ষণ গ্যাসটা ঠান্ডা হবে ততক্ষণ আমি এখানে একটুখানি এসি ঠান্ডা হাওয়া খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই। আর অনন্যা বলছিল যে ওরা ফ্যানও চালাচ্ছে না, আমরা এসি চালাচ্ছি। আসলে খুব গরম আমার, মানে হাই প্রেশার তোমরা জানোই অনেকটা পরিমাণে, একটু একটু হাই প্রেশারটা প্রচুর পরিমাণে, তো সেই কারণে কিন্তু গরম লেগে যায় বেশি। যাই হোক, 5-10 মিনিট বসবো, তারপরে একদম জোর কদমে লেগে পড়বো কাজে, তোমাদেরকে সাথে নিয়েই। যেটা খাই ভীষণ ভালো লাগে। আর এই খোসাটা কি তোমরা ফেলে খাও, নাকি মানে কামড়ে কামড়ে খেয়ে খোসা ফেলে দাও? আমার হাজবেন্ড বললো যে কামড়ে কামড়ে খেয়ে খোসাটা ফেলে দেবে, তো আমি ওইভাবেই কিন্তু খাচ্ছি। যদি অন্য ওভাবে খাও তো আমাকে জানিও, তো খেয়ে দিই বন্ধুরা। কি মিষ্টি, মনে পড়ে সবেদার নাম। বেশি বেড়ে গেলে আমার ভালো লাগে না। আর এগুলোকে দেখো সমস্ত বার করেছি, নিচে নিয়ে যাব, মানে নিচে যে সাপ্লাইয়ের জল আছে সেখানে ধোবো বলে। তো প্রথমে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তোমাদের বললামও। তারপরে ভাবলাম যে না, ওগুলো নিয়ে যাব, নিচের জলে ভালো মানে ছাড়া জলে ভালোভাবে পরিষ্কার করলে আমার খুব সুবিধা হয়। আর সিঙ্কের মধ্যে খুব অসুবিধা হয় অল্প অল্প করে, আর জল চারিদিকে ছড়িয়েও যায়। তার আগে দেখো এই যে দরজা জানলা মানে যা যা একটু পরিষ্কার করা সেগুলো আমি করে নিই। এই প্রত্যেক দিনে কিছু কিছু না কিছু ডাস্টিং কিন্তু আমি রাখি, কারণ এতে আমার বাড়িঘর পরিষ্কার থাকে, অনেক কষ্টের বাড়িঘর, সেই জন্য কিন্তু এতটা যত্ন করি। আর নতুন রং হয়েছে জানোই তো, এই ফাঁকায় ফাঁকায় তো খুব ধুলো আটকায়। এর আগের বার যখন রং হয়েছিল করিনি বলে কি বিচ্ছিরি হয়ে গেছিলো, আমার একদম পরিষ্কার করতে ভালো লাগতো না। এখন দেখো পরিষ্কার করে রেখেছি, তাও তো এই ঘর রং হয়ে গেছে, বেশ হয়েও গেল না কয়েকটা মাস দেখতে দেখতে। তো এইভাবে পরিষ্কার করে যদি আমি রাখি তাহলে কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম মানে ওই কথাটা আর একটু বলি তোমাদেরকে, যে ওর হাজব্যান্ড তো ওরকম বলেছে। কি করে জানতে পারলাম এটা, কিন্তু মানে অন্য লোককে বলে তাদের মারফত জানতে পেরেছি। আবার তারপরে ওর বউও বলেছে যে এরকম ওর বরের চিন্তা ভাবনা, ওকে নাকি এই কথা বলেছে। তো এই কথা শোনার পরে তখন বলো কীরকম লাগে, যে আমার কি দোষ না, আমি নাকি দামি দামি জিনিসপত্র ব্যবহার করি। তোমরা বলো, তোমরা তো আমাকে দেখো যে আমি কি মানে ব্যবহার করি কোনো জিনিস এমন যে খুব বেশি হাই ফাই কিছু, নর্মাল যতখানি থাকতে হয় ততটাখানেই করি।
আর ওর বউ কিন্তু আমাকে বলেছিল তোমার মতন যদি আমার হতো আমি প্রত্যেক মাসে ফেসিয়াল করতাম, মানে ও স্কিন কেয়ার করতো, এগুলো শখ না। আমি কিন্তু এগুলো কখনো করি না, খুব মানে রেয়ার তোমরা দেখতে পাবে। আর আমার তোমাদেরকে বলেছি যে স্কিনে আমার অ্যালার্জি আছে বলেই কিন্তু আমি আরও করতে পারি না। কয়েকবার করেছিলাম, আমার নানা রকম সমস্যা হয়েছিল, তো সেই জন্যই আমি কিন্তু করি না। তো যাই হোক, ওই শোনার পরে আমার মন খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে ভেবেছিলাম যে না, আর কিছুতেই মিশবো না, কারণ এই ধরনের বদনাম নেব কেন। আর আমার হাজব্যান্ডও আমাকে খুব বকেছিল তার আগেও, মিশবে না মিশবে না। তখন আমি বলতাম আমি কী করবো, কেউ যদি আমার বাড়িতে আসে আমি তাকে তো না বলতে পারছিলাম না, কারণ ওর তো কোনো দোষ আমি দেখতে পাচ্ছিলাম না যে ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, সেটাও করছিল না। সেই কারণে কিন্তু বউটাকে আমি না করতে পারছিলাম না। কিন্তু একটা সময়ের পর বন্ধুরা কীরকম যেন একটা মানে লাগে না, কেউ যদি বিনা দোষে আমাকে অপরাধী ভাবে, তো তারপর কিন্তু সম্পর্কটা সেখান থেকে নষ্ট হয়ে গেল। তো যাই হোক, চিন্তাভাবনা এক এক মানুষের এক এক রকম। কেউ আমাকে নিয়ে মানে কত পজিটিভ তোমরা ভাবো এত সুন্দর করে, আবার কেউ কিন্তু আমাকে নিয়ে কত নেগেটিভ ভাবে। এই বয়সে এসছে বলেই কিন্তু এই ধরনের অভিজ্ঞতাগুলো হয়েছে। আর এই দেখো বন্ধুরা, ওপরে যে বিটটা দেওয়া আছে মার্বেলে, এরকম ঘষে ঘষে দিলে এই কালো হয়ে যায় না বিটগুলো, কারণ এর ওপরে যদি পালিশ করতে যাও না অনেক ঝামেলা। আর তোমরা জানো না এইটুখানি বিট যে উপরে পরিষ্কার করতে কত টাকা মজুরি নেয় ওই পালিশালা। এখন হয়তো করাবো না, কয়েক বছর পরে হয়তো করাতেই হবে না। আর ভাবি যে যতটা পরিষ্কার করে রাখা যায় তাতে কী হয় বলো তো, কিছুটা পয়সা তো সেভ হবে। ধরো যদি আমার পরিষ্কার করে রাখাতে আরও 2 বছর পরে যদি করাতে হয়, তো সেইভাবেই কিন্তু আমি মানে মানে ভাবি যে না, আমি একটু পরিষ্কার করে রাখলে এই পালিশগুলো হয়তো আরও 2 বছর বেশি যাবে আর কি, তাতে কিন্তু পয়সা অনেকটা আমাদের সেভ হবে, তাই না? তো এরকম ছোটো ছোটো করে ভাবনাগুলো ভাবি, এতে আমার বাড়িটাও পরিষ্কার থাকে, আমার কিন্তু অনেকটা সেভিংসও হয়। আর একজনের কথা তোমাদের বলি, আমি মানে আগের ব্লগেই বলবো বলে ভেবেছিলাম, ভুলেই গেছিলাম। আমার এক বোন আমাকে জার্মানি থেকে দেখে, মানে সে আমাকে ওখান থেকে দেখে, আমি সেটা জানি না এত দূর থেকে। সে হচ্ছে স্মৃতি। তো ও এত দূরে থাকে আমার জানাই ছিল না। তবে স্মৃতি, তুমি ওই জার্মানিতে কেমন ওখানকার লাইফস্টাইল একটু আমাদেরকে বলো। আমাদের তো আর জীবনে কপালে হবে না ওই দূরে যাওয়া, ওই বিদেশ, জার্মানি মানে তো বিদেশ। তো তুমি কিন্তু একটু বলো আমাদেরকে তোমার কেমন লাগে। আর হাজব্যান্ডের জবের জন্য গেছো না কিসের জন্য, মানে না ওখানেই তোমার হাজব্যান্ডের বাড়ি, সেই সম্পর্কে কিন্তু একটুখানি বলো, জানলে খুব ভালো লাগবে। কারণ আমার কেউ পরিচিত কিন্তু অত দূরে থাকে না। ভীষণ ভালো লাগলো জানো তো, যখন আমি শুনেছিলাম ও এত দূর থেকে আমার ব্লগ দেখে, মানে ওই জার্মানে পৌঁছে গেছে আমার ব্লগ। ভীষণ ভীষণ মানে আমার ভালো লাগলো যে এত দূরে আমার এই ছোট্ট ব্লগ পৌঁছে গেছে। যাই হোক স্মৃতি, তোমাকে আমার অনেক ভালোবাসা। আর স্মৃতি আমাকে প্রত্যেক দিন খুব সুন্দর কিন্তু কমেন্টস করে, ও আমাকে সোনা দিদিভাই বলে। আর আমার সোনা বুনু, তুমি কেমন আছো, কী করো, আমাকে একবার তুমি জানিও, খুব খুশি হব। আর বন্ধুরা দেখো, এগুলোকে কিন্তু আমি টেনে 12টার জলে যে ধোয়ার জন্য নিয়ে এসেছি। এখন কিন্তু এখানে রোদ চলে এসছে, বেলা 12টায় কিন্তু হালকা হালকা রোদ এখানে চলে আসে। যাই হোক, মানে আমি যেখানটা এখন বসে আছি এই মাথার উপরে আসেনি, আমার পেছনটাই কিন্তু রয়েছে। দুটো পয়সা বাঁচানোর জন্য কিন্তু আমি এই জলে এখানে নিয়ে আসি। আর দেখো কি সুন্দর ছড়িয়ে করা যায় না, সেই কারণে কিন্তু আমি আরও এখানে নিয়ে আসি। এবার দেখতে পাচ্ছ রোদটা কীরকম এসে গেছে, তড়ি ঘড়ি কিন্তু আমি করার চেষ্টা করছি। মানে আরেকটু যদি আগে আসতাম তাহলে এই রোদটা আমি পেতাম না। ওই মোছামুছি করতে গেলাম না, সিঁড়ির নিচের দরজা, ওগুলো করতে গিয়ে একটু কিন্তু আমার দেরি হয়ে গেছে। মানে এখন প্রায় কিন্তু 12:30 মতন বাজে। নিচে এখন আমার অনেক কাজ আছে। আমি এখন স্নান করব, পুজো দেব, তারপরে কিন্তু ওপরে যাব, গিয়ে আমি তারপরে ভাত বসাবো। ভাতটা কিন্তু হয়নি, হুটোপাটা করে রেখে এসেছি, রান্নাঘরও পরিষ্কার করিনি। দৌড়ে ভাবলাম যে না, আগে এই কাজটা আমি করে নিই। দেখো কতগুলো না, এগুলো ধুতে গেলে কতটা জলও লাগে। আর তাছাড়া কী বলতো, খুব ভালোভাবে সিঙ্কের মধ্যে হয় না, যখন আমার ব্যবস্থা নিচে আছে, তাই না? তার জন্য আমি নিয়ে আসলাম। আর এই জায়গাটা তোমরা দেখলে যে আমি আগেই কিন্তু মুছে গেছি। এটাকে আমি মানে এখানটাতে উপর দেবো বলেই একবারে উপরে নিয়ে যেতে পারতাম, তো ভাবলাম যে উপরে যেতে তো এখনও আধা ঘন্টা মতন দেরি হয়ে যাবে আমার। তারপরেই আমি হচ্ছে মানে ততক্ষণে জলটা একটুখানি ঝরে যাক আর কি, সেই জন্যই। মুন আমাকে অনেক দিন ধরে মিষ্টি মিষ্টি কমেন্টস করে, আর ওর প্রোফাইল পিকচারটা দিয়েছে। তো মুন, আমি তোমাকে লিখেছি যে কোনটা তুমি আমাকে কিন্তু জানিও, কারণ তোমার প্রোফাইল পিকচারে দুজনার ছবি কিন্তু দেওয়া আছে, আমার জানলে বেশি ভালো লাগে আর কি।
যাই হোক, জানিও আর কেমন আছো, ভালো থেকো, খুব অনেক ভালোবাসা তোমাকে। আর এখন কিন্তু দুপুর 1টার বেশি বেজে গেছে, সকালের কাজ একটু লেটে জানো তো শুরু করেছিলাম আজকে, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল, আবার ওই এক্সট্রা কাজগুলো করলাম। আর আজকে মিছরি নেই, ভগবানকে তো একটু মিষ্টি দিতে হয়, যাই হোক আমি মিছরি দিইনি, কিশমিশ দিলে আবার দিই না। কিশমিশও কিন্তু শেষ হয়ে গেছে, আনতে হবে। মিছরির কৌটো ধুয়ে রেখেছি, মিছরি আনতেই ভুলে গেছিলাম। অনেকেই ভগবানের পুজোতে আমি দেখি তোমরা নকুল দানা দাও, নকুল দানাটার বদলে যদি তোমরা মিছরি আর বাতাসা দাও, মানে দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তবে কেন সেটা মানে আমি দিতে বলছি, এটা কোনো একটা পুজোর ব্লগে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন ঘড়ির কাঁটাতে 1:30 ক্রস করে গেছে, মানে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। যাই হোক, একটু ঠান্ডা হয়ে নি এসির ঘরে, আর একটু জলও খেয়ে নিচ্ছি। আর এর মধ্যে ওর বাবাও ফোন করেছে। আর বন্ধুরা, ততক্ষণে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, নেক্সট ব্লগে কী কী করছি সেটা নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।